নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। দ্বিতীয় দিনের খেলা শেষ। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে কিন্তু একটা রানের পাহাড় তৈরি করেছে, 489 রান, এবং জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেবে ভারতীয় দল কোনো উইকেট না হারিয়ে 9 রান তুলেছে। এখনও 480 রান পাহাড় প্রমাণ রান কিন্তু তারা করতে হবে, নট অনলি টু উইন দিস টেস্ট ম্যাচ বাট অলসো টু লেভেল দ্য সিরিজ। কাজটা অত্যন্ত কঠিন, কিন্তু ক্রিকেটে একটা কথা আছে না, নাথিং ইট ইজ নট ইম্পসিবল। তো শ্রমিকদা, তোমাকে প্রথমেই বলি যে তুমি কিভাবে ব্যাখ্যা করবে আজকে সারাদিন দ্য ওয়ে, মানে অবভিয়াসলি 246 অ্যাট দ্য এন্ড অফ ডে 1, সেখান থেকে 489, মানে ডিউ ক্রেডিট টু সেনুরাম মুথুস্বামী, ডিউ ক্রেডিট টু কাইল ভারানে, ডিউ ক্রেডিট টু মার্কো ইয়ানসেন, বাট when you have the opposition at 246 for 6, তুমি তারপরে সারা দিন লাগলো তোমার বাকি 4টে উইকেট, সেখানে অলমোস্ট 500-র কাছাকাছি রান। আরে দেবাশিস, এ তো মহা মুশকিল। পিচে বল ঘুরলে ব্যাটসম্যানরা ব্যাট করতে পারে না, আবার না ঘুরলেও সমস্যা, না ঘুরলে পিচে বল না ঘুরলে বোলাররা উইকেট পায় না। কোথায় যাবে বলো তো, এই মহা মুশকিল। হ্যাঁ, এ তো দেখা গেল মানে আজকে সারাদিনে যা হলো 246, সেখান থেকে তো ভেবেছিলাম 350-এর মধ্যে সাউথ আফ্রিকার ইনিংস ঢুকে যাবে। সেকেন্ড নিউ বল, কোনো ভালো টেস্ট প্লেইং টেস্ট এটাই করবে, আর্লি মর্নিং ময়েশ্চার। তো কি হলো, প্রথম ওরা দুজন ফাস্ট বোলার, বুমরার তুমি যদি দেখো শুরু করলো পরপর 3 ওভার মেডেন, সিরাজ এলো প্রথম ওভার মেডেন, প্রথম 6 ওভারে 5 রান। ওরা জাস্ট দেখলো যে আমরা এই দুজনকে মানে আমরা খেলে দিই, আমাদের রান করার দরকার নেই। এবার থার্ড সিমার নেই, তুমি নীতিশ রেড্ডিকে খেলাচ্ছ। হ্যাঁ, সারা ম্যাচে যেখানে 5টা বোলার প্রত্যেকে 25 ওভারের বেশি বল করেছে, বুমরা এবং সিরাজ দুজনে 30 ওভারের বেশি বল করেছে, 30 ওভারের বেশি বল করেছে দুজনেই। সেখানে তোমার যে থার্ড সিমার নীতিশ কুমার রেড্ডি, হ্যাঁ, তাকে ক্যাপ্টেন 6 ওভারের বেশি বল দিতে পারেনি, কালকে 4, আজকে 2। তাহলে কি হলো, যেই থার্ড সিমারটা নেই, স্পিন আনতে হলো। স্পিন আনার ফলে কি হলো, এই পিচে ফিঙ্গার স্পিনার্সরা খুব একটা পারচেস পাচ্ছে না। তার কারণ হচ্ছে ফিঙ্গার স্পিনার তুমি যদি ভীষণ বেদি না হো, ওইভাবে এয়ারে রিসিভ করতে পারবে না। হ্যাঁ, কারণ ওই কোয়ালিটি, ওই স্কিল সেট না থাকলে, তুমি যদি ভীষণ বেদি না হো তাহলে মুশকিল আছে। তো ভীষণ বেদি তো আমাদের দলে কেউ নেই। আমাদের দলে যা আছে তারা সবাই ফ্ল্যাট ট্র্যাজেক্টরিতে বল করে এবং টার্নিং পিচে তাদের বাহাদুরিটা আসে। তো সেদিক থেকে দেখতে গেলে যেমন রবীন্দ্র জাদেজা কন্টেনমেন্টের জন্য ডিফেন্সিভ বোলার, টার্নিং পিচে রবীন্দ্র জাদেজাকে অন্যরকম দেখাবে। ওয়াশিংটন সুন্দর ফ্ল্যাট ট্র্যাজেক্টরি অফ স্পিনার, ওয়াশিংটন সুন্দর অশ্বিনও নয়, এরাপল্লী প্রসন্নও নয়। তো একটাই এখানে মানে ওই লাস্ট 4টে উইকেট নেওয়ার সব থেকে বড় বাজি ছিল কুলদীপ যাদবের রিস্ট স্পিন। কুলদীপ গতকাল ভালো বল করেছে, এয়ারে দুজন ব্যাটসম্যানকে 3টে উইকেটের মধ্যে 2টো ব্যাটসম্যানকে এয়ারে বিট করে দিয়েছে। সাংবাদিক সম্মেলনে ছিল, কি বললো কুলদীপ? সাংবাদিক সম্মেলনে এসে একটা দারুণ ওয়ান লাইনার দিয়ে গেল, বললো কলকাতা কা পিচ আলাগ থা, ইহা কা পিচ পুরা রোড থা। ওয়ান লাইনার দিয়ে চলে গেল। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেলে কি জানেন, কুলদীপ যে কথাটা বলেছে আমি সেটাকে খুব একটা মানে অবজ্ঞাও করছি না। তার কারণ হচ্ছে যে বলছে যে পিচে কিচ্ছু ছিল না, গতকাল প্রথম ঘন্টায় আমি একটু টার্ন পেয়েছিলাম, তখন ময়েশ্চারটা ছিল, কিন্তু তারপর থেকে আজকে তো কোনো টার্নই ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে কুলদীপ যাদবকে আমি খুব হাইলি রেট করি অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ স্পিনার, এবং কুলদীপ ইজ খুব মানে কুলদীপের ক্যালিবারের বোলার। আমি আর একটু বেশি আশা করেছিলাম যে এই অবস্ট্যাকলটা, এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারবে, কিন্তু আজকে ওর লেন্থটা পেল না, শর্ট বল করছিল, কিরম যেন আজকের দিনটা ও ছিল না। একটা ওভার শুরু করতে 60 সেকেন্ডের বেশি নিল, ইন্ডিয়া স্টপ ক্লক ওয়ার্নিং পেল। তো সব মিলিয়ে আজকের দিনটা কুলদীপের ছিল না। হতে পারে একটা ক্রিকেটারের একদিন এরকম যেতে পারে, কিন্তু ফলটা ভুগলো। মুথুস্বামী খুব সুন্দর একটা অর্গানাইজ, তামিলনাড়ু ওর মানে হেরিটেজ, ইন্ডিয়ান হেরিটেজ, মুথুস্বামীর মায়ের দিকে ওরা তামিলনাড়ু, কিন্তু সে অনেক বেশ কিছু জেনারেশন আগে, মানে এই নয় যে মুথুস্বামীর মা তামিলনাড়ুতে জন্মেছেন, কয়েক জেনারেশন আগে তামিলনাড়ু থেকে, মানে রুটসটা তামিলনাড়ুতে। ভারতের মাটিতে জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি, অবশ্যই তার অন্যরকম একটা ফিলিং। আরেকজনের কথা বলতে হয়, মানে মার্কো ইয়ানসেন, ও যদি সেঞ্চুরিটা পেতে বিট আনলাকি, কেননা যেভাবে বলটাকে ড্র্যাগ করে স্টাম্প, মানে হ্যাঁ, বাট দেখো কিন্তু যা করার ড্যামেজ তো করে দিয়ে চলে গেছে। এক্স্যাক্টলি 93 রান, আবার কি 91 বলে 93 রান, 7টা 6। এখনো পর্যন্ত ভারতীয় মাটিতে একটা ইনিংসে, সেই টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি 6 মারার
রেকর্ড ছিল ভিভিয়ান রিচার্ডসের, বুঝতে পারছেন কার নাম করছি, ভিভিয়ান রিচার্ডস, এবং তাকে বিট করে 7খানা 6 মেরেছে, এবং ওই জায়গাটাকে ভারতের হাত থেকে গেম খেলাটাকে নিয়ে বেরিয়ে গেল ওই পার্টনারশিপটা। একদম শেষের দিকে আছে। আমরা জানি শ্রমিকদা, তুমি যদি বলো যে কালকে ভারতের স্ট্র্যাটেজি কী হবে, কেন আমরা আজকে দেখলাম যে সাউথ আফ্রিকা যেভাবে পার্টনারশিপটা বিল্ড করলো, ভারানে মুতুস্বামী, তারপরে মুতুস্বামী, মার্কো ইয়ানসেন, এমনকি কেশব মহারাজও শেষ উইকেটে। তো কালকে কি স্ট্র্যাটেজি হবে ইন্ডিয়ান ব্যাটারদের, কেননা কাজটা কঠিন। প্রথমে টার্গেট হবে 480, বাকি 480টা করা, তারপরে তো লিড নেওয়ার কথা ভাববে। দেখো, যদি কনভেনশনাল অ্যাপ্রোচ নাও তাহলে প্রথম টার্গেট হচ্ছে তোমাকে ফলোয়ার বাঁচাতে গেলেও প্রায় 300 রান করতে হচ্ছে, তো সেইটা তারপরে আস্তে আস্তে। কুলদীপকে আমি প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, কুলদীপ বললো যে আমি এখন ডে 4, আমরা ডে 4 ডে 5-এর কথা ভাবছি না, আমাদের সেশন ওয়াইজ ব্যাট করতে হবে, এবং আমাদের মিনিমাম 5টা সেশন ভালো ব্যাট করতে হবে, তবে আমরা তখন ভাবতে পারবো। দেখা যাক কি হয়। ভারতের মাটিতে সব থেকে বেশি প্রথম ইনিংস রান করেও ম্যাচ বিদেশি টিমের মধ্যে হেরে যাওয়ার এই আছে, রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। 2010-এ সেই টেস্ট ম্যাচে আমি ছিলাম ব্যাঙ্গালোরে, 478 রান করেছিল প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া, কিন্তু সেই ম্যাচটায় হেরে যায়। কিন্তু আপনি যদি সেটার সঙ্গে যদি তুলনা করতে চান, আপনারা ভুল করবেন। সেই ভারতীয় দলের নাম্বার 3 যিনি খেলতেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে রাহুল দ্রাবিড়। নাম্বার 4-এ যে ভদ্রলোকটি খেলতেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছেন সচিন তেন্ডুলকর। উনি সেই টেস্ট ম্যাচে একটা 200 করেছিলেন মুরলী বিজয়সে, সেটা আবার চেতেশ্বর পূজারার ডেবিউ ম্যাচও ছিল। তো এখন এই বর্তমান ভারতীয় দলে 3-এ খেলে সাই সুদর্শন, আর শুভমান গিলের অনুপস্থিতিতে 4-এ খেলবে হয়তো ধ্রুব জুড়েল। তো কম্পেয়ার করে লাভ নেই, দেখুন কিভাবে চলে। আর একটা কথা আপনাদের যাওয়ার আগে বলে রাখি, আজকে ভারতীয় দলের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা হয়েছে, 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য। এবং রেপ স্পোর্টস যা যা মানে রিপোর্ট করেছিল, শুভমান গিল খেলবে না, তার জায়গায় KL রাহুল বা ঋষভ পন্থ ক্যাপ্টেন হবে, তার মধ্যে KL রাহুল ক্যাপ্টেন হয়েছে, ঋষভ পন্থ ফিরেছে, ঋতুরাজ গায়কোয়াড় এবং তিলক ভার্মার জায়গা হয়েছে। সেইটাই মোটামুটি। দেবাশিস, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি, তুমি যে ওয়ানডে টিমটা দেখেছো, ওয়ানডে স্কোয়াডটা এসছে, তাতে তুমি মানে তোমার কি মত? মানে আকাশদীপ শুড হ্যাভ বিন ইন দ্য সাইড। আমি একটা কথাই বলতে চাই যে আকাশদীপকে সুযোগ প্রাপ্য ছিল, কেন নিল না কি। মোহাম্মদ শামি আমি মানছি যে সিলেক্টাররা চায় যে আগামী দিনে তাকাতে, কেন তাই জন্যে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, যাকে ঘিরে শ্রমিকদার আপত্তি, শ্রমিকদার থেকে আমি জানবো, শ্রমিকদার মতামত জানবো, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, আর্শদীপ সিংয়ের মতন ফাস্ট বোলাররা আছে। সুতরাং ডেফিনেটলি সিলেক্টাররা চায় যে সেই ভাবনাটাই পরিষ্কার যে আগামী দিনের জন্য তাকাতে চায়, মুভিং আহেড। বাট আকাশদীপ, শ্রমিকদা, ডু ইউ রেকন দ্যাট হি শুড হ্যাভ বিন ইন দ্য ওয়ানডে সাইড? 100%। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় আকাশদীপকে 100% নেওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে যে প্রসিদ্ধ কৃষ্ণা কিচ্ছু পারে না, প্রসিদ্ধ কৃষ্ণা একদম কিচ্ছু পারে না। বল করে ঝুড়ি রান দেয়, ব্যাট ধরতেই জানে না, আর ফিল্ডিংয়েও একদম গজা। সব মিলিয়ে না প্রসিদ্ধ কৃষ্ণা হচ্ছে একদম কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। আকাশদীপ বল ভালো করে, আকাশদীপ মানে তলায় লোয়ার অর্ডারে ব্যাট মারতে পারে, আকাশদীপ প্রসিদ্ধ কৃষ্ণার থেকে বেটার ফিল্ডার। আকাশদীপকে অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণা, এবং পরে আশা করবো নিউজিল্যান্ড সফর সিরিজের জন্য যে দল ঘোষণা হবে তাতে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় আকাশদীপকে নেওয়া হবে। আমরা আশা করব যে আকাশদীপ, যদি সিলেক্টররা যদি সত্যিকারের যদি আকাশদীপকে ফেরাতে চায়, নিউজিল্যান্ড সফরটাই আমরা দেখব, তাকিয়ে থাকবো। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন। এবং অবশ্যই আমরা কালকে আমি এবং অগ্নি আবারও চলে আসবো আপনাদের সঙ্গে সকাল 8টায় মামা ভাগ্নে লাইভ নিয়ে। কালকে তৃতীয় দিনের খেলা, আশা করব যে ভারতীয় ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকবেন, এবং একটা বড় অ্যাটলিস্ট কোনো না কোনো ব্যাটসম্যানের থেকে একটা বড় ইনিংস আমরা দেখতে পাবো। তো অন দ্যাট নোট, আমি দেবাশিস এবং আমার সঙ্গে সমীক চক্রবর্তী আমরা সাইন অফ করছি এসিএস স্টেডিয়ামের ঠিক বাইরে থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। অশেষ ধন্যবাদ।